চলুন আজ আমরা এক শক্তিশালী যোদ্ধা উকংয়ের গল্পে ডুব দিই। তবে এটা শুধু এক মহাকাব্যিক যাত্রার গল্প নয়, এটা আসলে তার নিজের ভেতরের এক গভীর লড়াই আর বদলে যাওয়ার কাহিনী। গল্পের শুরুতেই দেখুন কি অবস্থা, একেবারে বিশৃঙ্খল বিভ্রান্তিকর একটা পরিস্থিতি। উকং ভাবছে কি হচ্ছে এসব, আমি কোথায়? আর এই প্রশ্নগুলো দিয়েই কিন্তু শুরু হয় তার আসল রূপান্তরের যাত্রা। আর এখান থেকে গল্পের আসল দ্বন্দ্বটা আমাদের সামনে আসে। একদিকে ওয়েইন উকং আর অন্যদিকে তার গুরু ট্যাং মঙ্ক। একদিকে শক্তি আর অন্যদিকে শান্তি। এক কথায় ক্ষমতা আর শান্তির মধ্যে এক জবরদস্ত সংঘাত। দুজনের দর্শনটা ছিল একদম দুই মেরুর। একদিকে ছিল সন্ন্যাসীর পথ, যেখানে ভালোবাসা, শান্তি আর করুণাই সব। আর তার ঠিক উল্টো দিকে ছিল যোদ্ধার পথ, যা দাঁড়িয়ে আছে হিংসা, ক্ষমতা আর স্বাধীনতার উপর। সন্ন্যাসীর বিশ্বাসটা ছিল একদম পরিষ্কার, তার নিজের কথাতেই সেটা স্পষ্ট। ভালোবাসা আর শান্তি, এই দুটো পথ ছাড়া আমাদের আর কোনো পথ নেই। মানে তার কাছে যে কোনো সমস্যার সমাধান হলো অহিংসা। কিন্তু উকং ভাবত অন্যরকম। তার কাছে এই সব ভাবনা ছিল নেহাতি কথার কথা। সে বলতো এই রাক্ষসদের পাল থেকে বাঁচতে হলে নির্বিচারে হিংসার পথে নিতে হবে। সোজা কথায় তার কাছে শক্তিই ছিল সুরক্ষার শেষ কথা। তো এই যে দুজনের মধ্যে এত বড় একটা ফারাক, এটা তো আর বেশি দিন চলতে পারে না, তাই না? একসময় এই মতের অমিল এমন এক পর্যায়ে পৌঁছায় যে উকংকে নির্বাসনে যেতে হয়, কারণ তখন শুধু গায়ের জোর দেওয়ার কাজ হচ্ছিল না। একটা সময় আসে যখন উকং সব সীমা ছাড়িয়ে যায়। সে তার গুরুকে দুর্বল, সাদাসিধে ভাবতে শুরু করে, আর তারই লাগাম ছাড়া হিংস্রতাই শেষমেশ তার নির্বাসনের কারণ হয়ে দাঁড়ায়। গুরু তখন চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দেন। তিনি বলেন, চলে যাও, তুমি এই শিক্ষা পাওয়ার যোগ্য নও। ভাবুন একবার, এই একটা কথা তার সবচেয়ে শক্তিশালী শিষ্যকে কতটা দূরে ঠেলে দিয়েছিল। আর এখান থেকেই উকংয়ের যাত্রায় এক নতুন মোড় আসে। তবে উকংয়ের দিক থেকেও একটা যুক্তি ছিল। সে ভাবত, যদি স্বাধীনতাই না থাকে তাহলে আপনার সাথে থেকে লাভ কি? তার কাছে মনে হচ্ছিল গুরুর নিয়মগুলো আসলে জ্ঞান নয়, এক ধরনের শিকল। তো গুরুকে ছেড়ে উকং একা পথে বেরিয়ে পড়ল। আর এই একাকিত্বই তার অহংকার আর জীবনের আসল উদ্দেশ্যকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল। এই একলা পথে কি কি ঘটল তার দেখা হলো শিওকি নামের এক শিয়াল আত্মার সাথে। সে উকংয়ের মনে তার গুরুর জ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করতে শুরু করল। তাকে একটা সহজ পথের লোভ দেখালো, আর এর মধ্যেই উকং তার জাদুকরী সোনার মুকুটটাও হারিয়ে ফেলল। আর এরপর গল্পটা এমন একদিকে মোড় নেয় যা সত্যি গভীর। এবার উকংয়ের লড়াইটা আর কোনো বাইরের শত্রুর সাথে নয়, লড়াইটা তার নিজের সাথেই, তার ভেতরের শত্রুর সাথে। এই যে সোল বাইন্ডিং সার্কলেট বা আত্মার বাঁধন, এটা আসলে একটা ঐশ্বরিক জিনিস। এর মধ্যে ছিল 6টা মুক্ত, যা উকংয়ের ভেতরের সবচেয়ে ভয়ঙ্কর আদিম রাগটাকে আটকে রাখত। এটাই ছিল তার শক্তি, আবার এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। কিভাবে তার পতন হলো? দেখুন, প্রথমে তাকে এক রহস্যময় শত্রুর সাথে লড়াইতে উস্কে দেয়া হলো। মজার ব্যাপার হলো, এই শত্রুটা আসলে তার নিজেরই লাগাম ছাড়া রাগের একটা প্রতিচ্ছবি ছিল। আর উকং যত রেগে যাচ্ছিল, তার সেই আত্মার বাঁধনের এক একটা করে মুক্ত ভেঙে পড়ছিল। আর শেষমেশ যখন সব মুক্ত ভেঙে গেল, তার ভেতরের অসুর আমাও বেরিয়ে এলো। দুর্বল আর অযোগ্য সান উকং মরে গেছে, এখন এই শরীরের মালিক আমি। ভাবুন কি ভয়ঙ্কর কথা। এটা ছিল উকংয়ের জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত, যখন তার নিজের রাগটাই তাকে পুরোপুরি গ্রাস করে নিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে এক সত্যিকারের নায়কের ফিরে আসার গল্প। শক্তির মানেটাই এখানে নতুন করে তৈরি হবে। যখন সে সবচেয়ে দুর্বল, একেবারে ভেঙে পড়েছে, ঠিক তখনই উকং তার গুরুর আসল শিক্ষাটা বুঝতে পারল। সে বুঝল, আসল শক্তি মাসেল পাওয়ারে নয়, আসল শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করায়। মনে আছে গুরুর সেই কথাটা, যেখানে ভয় সেখানেই হত্যা। যখন হৃদয় থেকে জীবনকে সম্মান করা হয়, তখন কোনো ভয় থাকে না। যে কথাটা একসময় তার কাছে অর্থহীন ছিল, সেটাই এখন তার কাছে সবচেয়ে বড় সত্যি হয়ে উঠল।
মানে পুরো যাত্রার আসল উদ্দেশ্যটা কোনো রাক্ষস বা অসুরকে মারা ছিল না, বরং নিজের মনকে, নিজের ভেতরের অসুরকে জয় করা ছিল। উকোংয়ের নিজের মুখেই তারই বদলের কথা শোনা যায়। সে বলে, পশ্চিমের পথে যাত্রাটা এই নিয়ে নয় যে তুমি কতগুলো অসুর মারলে, বরং এটা হলো তুমি নিজের মনকে কতটা বশ করতে পারলে। তাহলে এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়, আচ্ছা, আসল শক্তিটা কিসে পাওয়া যায়? নিজের রাগকে পুরোপুরি শেষ করে দেওয়ায়, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে শেখার মধ্যে?